শাড়ির কুচিগুলো এক হাতে ধরে তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলাম। তারপর যেই কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকবো, অমনি একজনের মাথার সাথে জোরে বাড়ি খেয়ে ধপ করে নিচের মাটিতে পড়ে গেলাম। কিন্তু সে পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে আছে। আমার মাথাটা গেল রে, নিশ্চয়ই ফেটে গেছে। কে রে, চোখে কি দেখেন না নাকি? আমার মাথা ফাটানোর দায় সম্পূর্ণ আপনার। কারো মাথার সাথে লাগলো নাকি লোহার সাথে লাগলো তাই বুঝতেছি না। মাথা ধরে নিচে বসে বিলাপ করা শুরু করলাম। আমার মাথাটা নিশ্চয়ই ফেটে গেছে, প্রচুর ব্যথা করছে। কয়েক মিনিট তবদা মেরেছিলাম, আশেপাশের কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিলাম না। যখন হুঁশ এলো তখন চিৎকার করেই কথাগুলো বলে উঠলাম। সামনের মানুষটা আমাকে মাটির থেকে উঠানোর জন্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি সশব্দে তার হাতে একটা চড় মেরে হাত সরিয়ে দিয়ে নিজেই উঠে দাঁড়ালাম। মাটি থেকে উঠে শাড়ি ঝাড়া দেওয়ায় মনোযোগ দিলাম, যার দরুন সামনে থাকা ব্যক্তিটাকে আর দেখা হলো না। আর ইউ ওকে? তার প্রশ্ন শুনে চোখ দুটো ছোট ছোট করে তার দিকে রাগী লুকে তাকালাম। দুই হাত পকেটে গুজে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তার পেছনে আরো কতগুলো ছেলে। মাথায় বাড়ি খাওয়ার চক্করে আশেপাশের কোনো দিকে খেয়াল ছিল না আমার। শাড়ির আঁচলটা কোমরে গুজে দুই হাত কোমরে রেখে তাদের দিকে ঝগড়া করার ভঙ্গিতে বললাম, ইচ্ছে করে আমার মাথার সাথে আপনার মাথা বাড়ি খেয়ে এখন ভালো সাজা হচ্ছে? দিলেন তো আমার শাড়ির অবস্থা খারাপ করে। আমার মাথাটা এখনো ব্যথা করছে। আপনার মাথাটা কি লোহা দিয়ে বানিয়েছেন নাকি? মেয়ে দেখলে কি হুঁশ থাকে না? সবসময় অজুহাত খুঁজেন কিভাবে মেয়েদের ডিস্টার্ব করা যায়। আমার শেষের কথা শুনে সবাই রেগে গেল। সাথের ছেলেগুলো আমার দিকে তেড়ে আসতেই সে ছেলেটা হাত বাড়িয়ে চোখের ইশারায় তাদের মানা করলো। তারপর আমার দিকে তাকিয়ে অনেকটা রাগী কণ্ঠে বলে উঠল, আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমি একটুও বেশি বলছি না, যা সত্যি তাই বলছি। আপনাদের সাথে কথা বলার মতো কোনো মুডে আমি নেই, তাই রাস্তা মাপেন। যত সব মুডটাই খারাপ করে দিল। পরপর দুইবার ভেঙচি কেটে তাদেরকে সাইড কাটিয়ে সামনের দিকে চলে গেলাম। একবার পেছনে ঘুরে দেখি সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন তা আমি জানি না। পেছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে আরেকজনের বুকের সাথে এসে মাথা বাড়ি খেলাম। আজকের দিনটাই খারাপ আমার। আমি মাথায় শুধু বাড়িয়েই খাচ্ছি। বিরক্তি মাখা মুখ নিয়ে মাথা উঠিয়ে লোকটা আর কেউ নয়, আমার খালাতো ভাই তায়াং। চোখ দুটো হাতির চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কপাল কুঁচকে বলল, চোখ কোথায় রেখে হাঁটিস নোভা? পেছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে না জানি কখন কিছুর সাথে বেজে উষ্ঠাখে পড়িস, আর শাড়ি খুলে ১৩টা বেজে যায়। এত সময় লাগে তোর? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার মাথার চুল সাদা হওয়ার জোগাড়। ১ মিনিট কারোর সাথে ঝামেলা করিসনি তো আবার? এই তোর মাথায় কি ভালো কিছু ঘুরে না রে? সবসময় আমি ভেজাল করতে কলেজে আসি, আজকে একটা অনুষ্ঠানের দিন, সেখানে আমি ভেজাল করব? এতটা বোকা এই নোভা নয়। আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাসের গুল্লি মারি। তন্নি কোথায়? স্টেজের ভিতর বসে আছে। আমি তোকে নিতে এসেছি, আর ৫ মিনিট দেরি করলে আমি বাসায় যেতাম। সেখান থেকে কান ধরে তোকে নিয়ে আসবো বলে। একে তো আমাকে রেখে চলে এসেছিস, তার মধ্যে এত কথা। যা ভাগ সামনের থেকে। এখানে দাঁড়িয়ে কি ঝগড়া করবি শাকচুন্নি, নাকি ভেতরেও যাবি? তায়াং ভাইয়া, একদম শাকচুন্নি বলবি না। আমি কি তোকে কখনো পাঠা বলি? দেখ, আমি মোটেও ঝগড়া করার মুডে নেই। ভেতরে চল। আমি কিছু বলার জন্য মুখ খুলেছিলাম, তার আগেই তায়াং ভাইয়া আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। স্টেজের ভেতরে তন্নির পাশে বসিয়ে কোথায় জানি চলে গেল। আজকে দুটোর সাথে মাথায় বাড়ি খেলাম, কিন্তু কাউকে মন মতো বকতে পারিনি বলে গাল ফুলিয়ে বসে রইলাম। তন্নি জিজ্ঞেস করলো, কি হয়েছে নোভা আপু, তোমার মুখটা কেমন পেঁচার মতো করে রেখেছো কেন? একদম কথা বলবি না, সব কিছু তোর জন্য হয়েছে। আমি কি করছি? তোরা ভাই বোন ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছিস, আমাকে একা রেখে চলে এসেছিস। আমার কবিতা আবৃত্তি ছিল, তোমাকে তো বললাম আজ আমার জলদি যেতে হবে, কিন্তু তুমি তো শুনলে না।
সকাল 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে। তৈরি হওয়ার সময় তোমাকে তো ঠেলে ধাক্কিয়েও উঠাতে পারলাম না। তোমাকে যখন জিজ্ঞেস করলাম আমি কি চলে যাব, তুমি কি আমাদের সাথে যাবে, তখনই স্পষ্ট করে কাট কাট গলায় বললে যে তোরা চলে যা, আমি একা চলে যেতে পারবো। ঘুমের মধ্যে আমি কি বলেছি তা নিজেও জানি না, তাই বলে আমাকে একা রেখে চলে আসবি? আমাদের কি দোষ, তুমি তো বললে। তোরা থাকলে কি এত কাহিনী হতো? না আমি তাড়াহুড়ো করে আসতাম, না ওই ছেলের সাথে ঝামেলা হতো। তন্নি অবাক হয়ে বলল, কোন ছেলের সাথে আবার ঝামেলা করেছো? আজকের দিনেও এসব ছাড়োনি? বকর বকর করিস না তো, মেজাজ গরম আছে। ঠাস করে কানের নিচে দুটো বসিয়ে দিতে পারি। আমার কথা শুনে তন্নি চুপ হয়ে গেল। আজ আমাদের কলেজে পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রতি 20 বছর পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষে 2 দিনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, সাথে থাকে বিভিন্ন রকম প্রোগ্রাম। নতুন পুরাতন সকলের জন্য এই 2টা দিন অনেক আনন্দের। পুরাতন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। কত আনন্দ হয় এই 2-3 দিন তা বলে বোঝানো যাবে না। সেই উপলক্ষে আমিও তন্নি রানীগোলাপি পাড়ের কালো শাড়ি পরে এসেছি। আশেপাশে মানুষের গিজগিজ। আপনাদের এবার শর্ট করে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নোভা ইসলাম, গ্রামের এক মধ্যবিত্ত বাবা মায়ের বড় মেয়ে। আমার কোনো ভাই নেই। আমার পর আমার এক ছোট বোন। বাবা এক ঔষধ কোম্পানিতে চাকরি করে, আর মা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এতক্ষণ যে মেয়ের সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র খালামণির মেয়ে। তন্নিরা এক ভাই এক বোন। বড় ভাই তানভীর রহমান তায়াং, আর ও তনিমা রহমান তন্নি। পড়াশোনার সুবাদে আমাকে খালামণিদের বাসায় থাকতে হয়। এবার অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2য় বর্ষে আছি। তন্নি আমার থেকে পাক্কা 1 বছরের ছোট। ও এবার ম্যানেজমেন্ট বিভাগের 1ম বর্ষে। তায়াং ভাইয়া এই কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে আজ সেও এসেছে। স্টেজের মধ্যে বক্তারা বকর বকর করেই যাচ্ছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। তবে ধ্যান ভাঙলো তন্নির কথায়। আপু একটু ওয়াশরুমে যাব, চলো না। ওকে চল। ভিড় ঠেলে কোনো রকম তন্নিকে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। কিন্তু বিপত্তি ঘটল আসার সময়। বাগানের দিকটায় ততটা মানুষ নেই, বলতে গেলে ফাঁকাই বলা যায়। নাচ শুরু হয়েছে বলে সবাই স্টেজের দিকে ছুটেছে। সেই বাগানের দিকে কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমিও তন্নি দুজনেই হাঁটার গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ করে আমার শাড়ির আঁচলে টান পড়তেই পেছনে ঘুরে তাকালাম। তারপর যা দেখলাম তা সহ্য করার মতো অবস্থায় আমি নেই। একটা ছেলে আমার আঁচল ধরে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। আমি 2 হাত ঘষে থাপ্পড় মারার প্রস্তুতি নিয়েও ফেললাম। তখনই পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমি পেছনে ঘুরে কথা বলার মানুষটার দিকে তাকালাম। তাকে দেখে মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। এটা তো তখনকার ছেলেটা যার সাথে গেট দিয়ে ঢুকতে গিয়ে মাথায় ধরাম করে বাড়ি খেয়েছিলাম। কি ছ্যাঁচড়া রে! এখন ফলো করতে করতে এখানেও চলে এসেছে। তাকে দেখে যে ছেলেটা আমার আঁচল ধরে রেখেছে, সে জলদি করে আঁচল ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, কিছু হইতেছে না বড় ভাই, আমরা তো জাস্ট এমনি দাঁড়িয়ে আছি, ওই চল তোরা। আমি অবাক চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইলাম। প্রত্যেকটার চোখে ভয়, কিন্তু এই পুচকে ছেলেটাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ আমি খুঁজে পেলাম না। ছেলেগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হুঙ্কার মেরে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি ভাই। বলে 1 মিনিটও দাঁড়ালো না, পরিমরি করে ছুট লাগালো সামনের দিকে। আমি শুধু আহাম্মকের মতো কাহিনী দেখছি। পাশে তাকিয়ে তন্নিকে দেখে আরেক দফা অবাক। ওরে মা! তন্নি লজ্জায় লাল নীল সিগন্যাল দিচ্ছে, 2 হাতে শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর ছেলেটার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে। আমি ওকে কোনোই দিয়ে জোরে গুঁতা মেরে জিজ্ঞেস করলাম, এই তোর সমস্যা কি? তুই এরকম আজীব বিহেভ করছিস কেন? তন্নি লজ্জার হাসি দিয়ে আমাকে বলল, কিছু না আপু।
কিছু তো আছে। কে রে এই ছেলেটা? ওকে দেখে সবাই এমন ভয় পেল কেন? তন্নি আমার কথার উত্তর দেওয়ার আগেই ছেলেটা আমার সামনে এসে তার ডান হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল। হাই, আমি রহনক হাসান। আমি চোখ দুটো ছোট ছোট করে কড়া গলায় উত্তর দিলাম, তো আমি কি করব? না মানে পরিচয় হতে পারি না? কেন? আপনার সাথে আমি কেন পরিচিত হব? আজব, সামান্য একটা বিষয় নিয়ে আপনি এমন বিহেভ করছেন কেন? ভদ্রতার খাতিরে তো ধন্যবাদও বলেননি। আপনাকে ছেলেদের হাত থেকে বাঁচালাম, তার জন্য অন্তত ছোট্ট করে একটা ধন্যবাদ জানাবেন। আমি কি বলেছি আপনাকে বাঁচাতে? আমি নিজেকে রক্ষা করতে পারি, তাই কাউকে দরকার নেই। এমন গায়ে পড়া ছেলে আমার একদম পছন্দ না। নিজ থেকে এসে হেল্প করে হাত এমতাই হয়ে যাননি। আমার কথা শুনে তন্নির চোখ মুখ উল্টে আমাকে মৃদু ধমকের সুরে বলল, উনি কে তা জানার আমার কোনো দরকার নেই। উনি কোন ভিআইপি পার্সন যে তাকে আমার চিনতে হবে? সে যদি কোনো রকস্টার গ্যাংস্টারও হয় তাতেও আই ডোন্ট কেয়ার। তুই এত এর পক্ষে কথা বলছিস কেন? তোকে কি বশীকরণের তাবিজ করেছে নাকি? তন্নি লজ্জামাখা মুখে মিনমিন করে বলল, এই তুই কি বললি? তন্নির দিক থেকে ফিরে রৌনকের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, এভাবে কি রাস্তার মাঝখানে সংসেজে দাঁড়িয়ে থেকে নিজের বাদুর মুখখানা দেখাতে থাকবেন নাকি সরে দাঁড়াবেন? রৌনক কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল। তুমি তো দেখছি বেশ ঝগড়ুটে। তার কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। সাহস কত বড় আমাকে ঝগড়ুটে বলে? আজ তার একদিন কি আমার যতদিন লাগে। এই বেটা, এই ঝগড়ুটে কাকে বলেন? হ্যাঁ, চোখ তুলে মার্বেল খেলবো বলে দিলাম। কথাবার্তা সাবধানে, নয়তো আমি কি করতে পারি তা আপনার ধারণারও বাইরে। আর তুমি কি তুমি কি অ্যাটেনশন পাওয়ার জন্য প্রথমে একটু হিরোগিরি করলেন, এখন আবার আপনি থেকে তুমিতে নেমে গেছেন? কি ভাবছেন কিছু বুঝি না আমি? তন্নি আমার দুই বাহু ধরে ঝাঁকি দিয়ে বলল, কি শুরু করলে আপু? চুপ করো, নয়তো তুমি ঠিক থাকবে কিনা তাতে সন্দেহ আছে। এই চুপ, একদম ভয় দেখাবি না আমায়। চলো তো, তুমি এখানে থাকলে আজ বিশাল বড় ভেজাল করে ফেলবে। তন্নি আমার এক হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে রনক জোরে চেঁচিয়ে বলল, ও ঝগড়ুটে ম্যাম, এট লাস্ট নিজের নামটা তো বলে যাও। আমি তন্নির হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে ছেড়ে পেছন দিকে ঘুরে বললাম, আমার কোনো নাম নেই। বাবা মা আকিকা দেওয়ার ভয়ে আমার নাম রাখিনি। যত সব ফালতু লোক। তুমি তো দেখছি বেশ তেরা। শুধু তেরা নই, বিশ্ব তেরা। তেরামি আমার রক্তে মিশে আছে। আরও কিছু বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই তন্নি আমার হাত ধরে সামনে টেনে নিয়ে গেল। কিছু দূর যেতেই তন্নির থেকে হাত ছাড়িয়ে ওকে রাগী গলায় বললাম, সমস্যা কি তোর? এত টানাটানি করছিস কেন? আমাকে কি লুটের মাল পেয়েছিস? কখন থেকে হাতটাকে টেনে বাহুর জয়েন্ট খুলে ফেললি? তুমি জানো রনককে? তুমি ওর সাথে ঝগড়া করতে গেলে কেন? তুইও কিন্তু আমাকে ইনডিরেক্টলি ঝগড়ুটে বলছিস। এর ফল কিন্তু ভালো হবে না। তুই ওর পক্ষে আর কথা বলিস না, আমার সহ্য হচ্ছে না। দয়া করে একটু থামো তুমি নোভা আপু। রনক কিন্তু আমাদের কলেজের নতুন ভিপি। ও ঠিক কি কি করতে পারে তার বিন্দুমাত্র ধারণা ওর নেই। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাড়ির আঁচল ঠিক করতে করতে বললাম, সে যেই হোক এই নোভা কাউকে ভয় পায় না। তুমি কি শুনেছো আমি কি বলছি? আমি কিছু শুনতে চাইছি না। আপু, রনক ভাইয়া এই কলেজের নতুন ভিপি। তুমি শুনতে পেয়েছো আমি কি বলেছি? এতক্ষণে ওর কথা আমার কর্ণগোচর হলো। তন্নির দিকে তাকিয়ে চোখ দুটো রসগোল্লা করে ফেললাম। তারপর একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললাম, কি বলিস এসব? আগের ভিপি ইউভি কই? ওরে আল্লাহ, এখন কি হবে? আমি তো না জেনে কত কিছু বলে ফেললাম। ইউভি অ্যাক্সিডেন্ট করেছে, তার অবর্তমানে রনক সব সামলাচ্ছে। তুমি কত কি বলে দিলে তাকে। এখন কি করে বাঁচবে তাই ঠিক করো। তুই আমাকে আগে বলবি না? তুমি আমাকে বলার সুযোগ দিয়েছো। হ্যাঁ রে তন্নি, আমার কি হবে এবার? তুই তো জানিস এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্ট ভিভিটিপিকে আমি
কত ভয় পাই, আর আমি নিজে ভিপির সাথে ভেজাল করলাম। এখন ভয় পাচ্ছ কেন? তখন তো আমার কথা শুনতেই চাচ্ছিলেন না। আমি তন্নির দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলে উঠলাম, ভাগ নোভা ভাগ, আপাতত আজকে এখান থেকে কেটে পড়, কালকে বাকিটা দেখে নিস। তন্নি আমাকে জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো। কি বলছো নোভা আপু? আমি তন্নির কথায় মনোযোগ দিতে পারলাম না, তার আগেই আমার চোখ পেছনে চলে গেল। তাকিয়ে দেখি রৌনক তার দলবল নিয়ে এদিকেই আসছে। আমি তন্নিকে উদ্দেশ্য করে বললাম, কিছু না রে বোন, আমি এখন দফা হয়ে যাব। কথাটা বলেই এক হাতে কুচি ধরে আরেক হাতে কোনো রকম শাড়ি উঁচু করে দিলাম ভোদর। আমাকে আর পায়কে পেছন থেকে তন্নি জোরে চেঁচিয়ে বলছে, আপু কোথায় যাও? এই আপু। কে কার আপু? এবারের সংগ্রাম দৌড় দেওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম এখান থেকে পালানোর সংগ্রাম। এয়ারপোর্টে বসে ঘুমো ঘুমো চোখে হাই তুলছি আর তায়াং ভাইয়াকে বিড়বিড় করে বকছি। এই সাত সকালে কার ভালো লাগে ঘুম ছেড়ে এখানে বসে থাকতে? তায়াং ভাইয়ার কোন জানি জিগার দোস্ত নাকি আজকে আসবে, তার জন্য ভাইয়া আমাকে সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুমাতেই দেয়নি। আমার বিরক্ত লাগছে। কোথাকার কোন লাট সাহেব আসবে, তার জন্য আমাকে কেন আসতে হবে? তোর বন্ধু আসবে তাই তুই আসবি, তা না করে আমাকেও বাজিয়ে নিয়ে আসছে। আমি একা আসবো কেন? তাই সাথে তন্নিকেও নিয়ে এসেছি। আমি এয়ারপোর্টে বসে ঝিমাবো আর তন্নি বাসায় ঘুমাবে? তা তো হতে দিতে পারি না আমি। তাই তায়াং ভাইয়াকে বলে জোর করে ওকেও নিয়ে এসেছি। পৃথিবীতে 3টা কাজে আমি অনেক বেশি এক্সপার্ট। 1 তেরামি করায়, 2 ব্ল্যাকমেল করায়, 3 ঘুমাতে। এই 3টার মধ্যে ঘুম আমার ভীষণ পছন্দ। বাকি সব গোল্লায় যাক, ঘুম আমার সবার আগে। সেই ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। একবার ডিপলি চিন্তা করেন তো, এসব কি মানা যায়? তন্নিও আমার সাথে বসে ঝিমাচ্ছে। ওকে ধাক্কা মেরে বললাম, কোথাকার কোন নবাবজাদা আসবে রে তন্নি? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তায়াং ভাইয়া পাইছেটা কি? কখনো কোনো বন্ধুর সামনে আমাদেরকে যেতে দেয় না, আজ নিজে আমাদেরকে নিয়ে এসেছে। এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তন্নি আমার দিকে রাগী লুকে তাকিয়ে বলল, তুমি আর কথা বলো না নোভাপু। তোমাকে ভাইয়া নিয়ে আসবে, তার সাথে আমাকে কেন জড়ালে? কাল রাতে এমনি ফেসবুক চালিয়ে একটার পর ঘুমিয়েছি। ভাবছি সকালে বেশি সময় ঘুমাবো। তার হলো কই? নিজে আসবে বলে আমাকেও নিয়ে এলে। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি গো, যার জন্য আমার সাথে এই শত্রুতা? তুই আমার কোনো পাকা ধানে মই দিসনি, মই তো দিয়েছে তোর বিটকেল ভাই। এই ব্যাটার তো আমার ভালো সহ্যই হয় না। কোথায় ভাবছি একটু আরাম করে ঘুমাবো, তার হলো কোথায়? কড়া গলায় তোর ভাই বলে দিল, যদি আমি এখন না যাই তাহলে রাতের পূর্ণমিলনী অনুষ্ঠানের কনসার্টে আনবে না। আমাকে ব্ল্যাকমেল করে। ভেবে দেখেছিস কি খবিস? তোমাদের মধ্যে আমারে কেন টানলা ভইন? আমি একটা ক্রো হাসি দিয়ে বললাম, আমি এয়ারপোর্টে বসে মশা মারবো আর তুই বাসায় আরামসে ঘুমাবি, তা তো আমি হতে দিব না। দিনটাই খারাপ আমার। কার মুখ দেখে যে সকালবেলা উঠছি আমি? তোর ভাইয়ের। আমি মুখ টিপে হেসে কথাটা বললাম। তন্নি কিছু বলল না, তবে একটা খাইয়া ফালামু লুক দিল, যেটাকে আমি তোয়াক্কা করে ভেংচি কেটে চুপ হয়ে বসে আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। সময় এখন সকাল 6:55। 7টায় বিমান এয়ারপোর্টে ল্যান্ড করবে। শীত বুড়ি এখনো বাংলাদেশে আসেনি, তারপরেও চারিদিকে একটা শীত শীত ভাব। এসির নিচে বসে থেকে কিছু সময় পর পর কেঁপে উঠছি। এবার ঠান্ডা না লাগলেই রক্ষা। তায়াং ভাইয়া ও তার কয়েকজন বন্ধু মিলে একটু ভেতর দিকে গিয়েছে, যে আসবে তাকে রিসিভ করতে। আর আমরা চেয়ারে বসে এসির তোড়জোড়ে কাঁপছি। আমার স্বাদের ঘুমটা নষ্ট করায় আরও কয়েকবার তায়াং ভাইয়া ও তার লাট সাহেব বন্ধুকে মনে মনে আরেক দফা বকলাম। হঠাৎ তন্নি আমাকে ডেকে বলল, এই আপু শুনুন না। বল। আমার না অনেক শীত করছে, এসির পাওয়ারটা একটু কমিয়ে দিতে বলবে প্লিজ? একটু বলো না।
বলতে পারি, তবে একটা শর্তে। আবার কিসের শর্ত? তুই তো জানিস কে আসবে, তার নামটা বল। কে আসবে সত্যি আমি জানি না। সত্যি? হ্যাঁ গো আপু। আমি ওর দিকে তাকিয়ে হতাশ হলাম, কারণ ওর চোখ বলছে ও মিথ্যা বলছে না। কিন্তু কে আসতে পারে তার ধারণা আমারও নেই। আর যেখানে তায়াং ভাইয়া নিজে আমাদেরকে তার কোনো বন্ধুর সামনে যেতে দেয় না, সেখানে আমাদের নিয়ে এসেছে, নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। তাই আমি সেই ব্যক্তির নাম জানার জন্য উসখুস করছি। হঠাৎ একটা কথা খেয়াল হতেই আমি কিছুটা নড়েচড়ে বসে তন্নিকে জিজ্ঞেস করলাম, তন্নি, আবার কি হলো? তায়াং ভাইয়ার কোন কোন বন্ধু বিদেশে থাকে তা তো তুই জানিস, তাই না? হ্যাঁ তা তো জানি, ভাইয়ার দুটো বন্ধু প্রবাসে থাকে। তাদের মধ্যে বেশি ক্লোজ কে? দুই বন্ধুই ক্লোজ, তবে তাদের আসার সম্ভাবনা একদম নেই, কারণ কয়েক বছর হলো মাত্র গেল। এছাড়া অন্য কেউ নেই? আর তো মনে পড়ছে না। একটু মনে করার চেষ্টা কর। তন্নি কিছু সময় নিজের ব্রেনের উপর চাপ দিল, তারপর হুট করেই বলল, ও আমার আল্লাহ, আমি তার কথা ভুলে গেলাম কি করে? আমি শিওর আজকে সেই ভাইয়া আসছে। কে? এনাস ভাইয়া। এই এনাসটাকে? তাকে তো কখনো দেখিনি। তুমি দেখবে কি করে? তুমি আমাদের বাসে আসার আগের সপ্তাহে ভাইয়া তার কাজের ট্রেনিং এর জন্য অস্ট্রেলিয়া চলে গেছে, বলছে 1 বছর পর ফিরে আসবে। আজ এনাস ভাইয়া আসবে, সাথে নিশ্চয়ই তার ছোট ভাই অ্যানামও আসবে। অ্যানাস ভাইয়া আর তায়াং ভাইয়া একে অপরের কলিজার টুকরো। কলেজে তো তাদেরকে মানিকজোড় নামে সবাই চিনত। ও আচ্ছা, কিন্তু তার জন্য আমাদের আনার কি দরকার ছিল? আমিও জানি না। আমাদের কথা বলার মাঝে তন্নি পেছন দিকে তাকিয়ে অনেকটা জোরে চেঁচিয়ে বলল, ওই তো ভাইয়ারা চলে এসেছে। আমি তন্নির দিকে ঘুরেছিলাম। তন্নির চিৎকারে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। তায়াং ভাইয়ার হাতে লাগেজ, আর তার সাথে 5 ফুট 8 ইঞ্চির শ্যাম বর্ণের একটা ছেলে। আমার মনে হলো এটাই এনাজ হবে। গায়ের কোট খুলে এক হাতে ভাঁজ করে ফেলে রাখছে। ডিপ ব্লু শার্টের উপর অ্যাশ কালারের কোটি, সেম কালার প্যান্ট, পায়ে শু জুতা, পুরো ফর্মাল ড্রেস আপ, শুধু চুলগুলো এলোমেলো। এক মুহূর্তের জন্য তার চুল দেখে আমার মনে হলো বিমানের পাখা ধরে ঝুলে এসেছে। তবে সে যাই হোক, আমি কিন্তু পুরো ফিদা। ছেলে দেখতে মাশাল্লাহ, আমার পছন্দ হয়েছে, সাথে ক্রাশও খাইছি। এবার হাতে বাঁশ না ধরালেই হয়। তায়াং ভাইয়া আমার সামনে এসে বলল, কিরে চল, আজকে কি এখানেই থাকবি নাকি? কথাটা আমার কানে ঢুকলো না। আমি তো হাঁ করে ওই এনাজকে গিলছি। এত সুন্দর কোনো বাঙালি ছেলে হয়? বোন, তোরা কিসের কোরিয়ান ছেলের কথা বলিস? আমি তো বাঙালি ছেলে দেখেই ফিদা হয়ে গেছি। তন্নির কনুয়ের গুতায় আমার হুঁশ ফিরল। কানের কাছে বিড়বিড় করে বলল, আপু এবার মুখটা বন্ধ করো। হ্যাঁ রে তন্নি, এটাই কি এনাজ? জি হ্যাঁ। মাশাল্লাহ, আমি তো ক্রাশ খাইছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এনাজ গলা খাকারি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তায়াং ভাইয়াকে বলল, তায়াং, মুখটা বন্ধ করো, মশা ঢুকবে তো। কথাটা যে আমাকে বলছে তা ভেবে আমি মুখ বন্ধ করে ফেললাম। তা দেখে হঠাৎ মিটমিট করে হেসে উঠল। আমাকে অপমানের শোধ তুলে রাখবো। ইস কি ভাব! একবার আমার দিকে তাকায়ওনি। বাপরে কি ভাব! হাহ, ভাবে লাভ নাই, টাকায় সব। তার পিছনে আরেকটা ছেলেকে সেম গেটআপে দেখলাম, শুধু ড্রেসের কালার চেঞ্জ। এনাজের সাথে চেহারার অনেকটা মিল। মেবি এটাই এনাজের ভাই এনাম। আমার সাথে একটা কথাও বলল না। হঠাৎ এনাজ আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি তো হেব্বি খুশি। যেই হাত মিলানোর জন্য আমিও হাত বাড়ালাম, তখনই এনাজ বলল, কেমন আছো তন্নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তন্নির সাথে হাত মিলিয়ে নিজের পকেটে হাত গুজে রাখলো। আবার অপমান। আর তো সহ্য করা হচ্ছে না।
গট পায়ে একাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আগ থেকে গাড়িতে গিয়ে বসে পড়লাম। একটু পর সবাই চলে এলো গাড়িতে। আমি ভুলেও ওই আনাইজার দিকে তাকাইনি। রাগে অপমানে আমার সারা শরীর জ্বলছে। পই পই করে আমি সব হিসেব রাখছি, সময় মতো সুদ শুদ্ধ উসুল করব। বাসায় এসে রাগে কারো সাথে কথা বললাম না, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এনাজ এনামও আমাদের সাথে এসেছে। খালামণি নয়তো কুক্ষেত্র করে ফেলবে। এনাজ এনামকে খালামণি নিজের ছেলের চোখে দেখে। সকালের নাস্তা এই বাসায় করবে। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হতেই দেখি খালামণি এসে হাজির, হাতের শরবতের ট্রে দিয়ে আমাকে বলল, নোভা, এই শরবতের ট্রেটা একটু তাইনের রুমে দিয়ে আয় তো। আমার চুলোয় রান্না আছে। ছেলেগুলো এত দূর থেকে এলো, 9টার মধ্যে যদি ওদের খাবার না দিতে পারি, বিষয়টা কীরকম দেখাই তুই বল। কিন্তু তায়াং ভাইয়া তো বকবে আমায়। তুমি তো জানো ভাইয়া তার কোনো বন্ধুর সামনে যাওয়া পছন্দ করে না। টনি তো ওয়াশরুমে, নয়তো ওকেই বলতাম তুই একটু জানা রে মা। আচ্ছা যাচ্ছি, তবে ভাইয়া বকা দিলে সব তোমার দোষ। খালামণি মুচকি হেসে আমার হাতে ট্রে দিয়ে চলে গেল। আমি ওড়না দিয়ে ঘুমটা টেনে তায়াং ভাইয়ার রুমের দিকে গেলাম। ইতিমধ্যে এনাজ আসার খবর শুনে তাদের সকল বন্ধু চলে এসেছে। দরজার সামনে আসতেই শুনতে পেলাম তায়াং ভাইয়া কিসের জানি অনুষ্ঠানের কথা বলছে। শুধু এতটুকু শুনতে পেয়েছি কার সুন্নতে খাতনার কথা বলছে। কথায় আছে না, অতিরিক্ত এক্সাইটিং জন্মের খারাপ। আমি অতিরিক্ত এক্সাইটিংয়ের ঠেলায় শেষ অবধি উল্টে পাল্টে কথাই বলে দিলাম। আমি পুরো কথা না শুনে পর্দা ঠেলে ভেতরে ঢুকে বললাম, তায়াং ভাইয়া তোর মুসলমানি অনুষ্ঠান কবে? এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর তায়াং ভাইয়া পারলে তখনই আমায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার হুঁশ ফিরল। আমি আসলে কি বলছি? 28 বছর এক ছেলের সুন্নতে খাতনা? তওবা তওবা। জিহ্বায় কামড় দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। বাকি সবাই মিটমিট করে হাসছে। তায়াং ভাইয়া দাঁতে দাঁত চেপে ধমকে সুরে বলল, এদিকে আয়, তোকে বলছি অনুষ্ঠান কবে? এত শখ তোর? শখ এবার জন্মের মতো ঘোচাবো। আর তুই এখানে কি করিস? তোকে না বলেছি আমার রুমে কেউ থাকলে পারমিশন ছাড়া আসবি না? তাহলে এখানে কি তোর? আমি কিছু বলিনি ভাইয়া। এই যে তোদের শরবত, আমি এখন আসি, টাটা বাই বাই। শরবতের ট্রেটা টি টেবিলে রেখেই আমি দিলাম দৌড়। এখানে থাকলে আজকে আমি শেষ। আজকে আমি পালাতক আসামি হয়ে থাকব, নয়তো আমি মার্ডার হতে পারি। তখন আগামীকাল নিউজ পেপারে বড় বড় অক্ষরে ছাপা হবে খালাতো ভাইয়ের হাতে এক অবলা শিশুর মৃত্যু। আসার আগে ভাইয়ার রুম থেকে উচ্চস্বরে হাসির শব্দ পেলাম। এখন নিশ্চয়ই তার হারামি বন্ধুগুলো এই কথার ভিত্তিতে তায়াং ভাইয়াকে পচানি দিবে। রুমে এসে চিটকেনি আটকে হাঁপাতে লাগলাম। আর একটু হলে আমার প্রাণ পাখিটা উড়াল দিত। আমাকে হাঁপাতে দেখে তন্নি বলল, আপু, তুমি এমন হাঁপাচ্ছ কেন? পাগলা কুকুর ধাওয়া করেছেন নাকি? তোর ভাই কি পাগলা কুকুরের থেকে কম নাকি? আমার ভাই আবার কি করলো? কি করেনি তাই বল। তুমি কি তার বন্ধুদের সামনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, খালামণি জোর করে পাঠালো। বিশাল এক বড় ঘুমটা টেনে গিয়েছিলাম। যত বড় ঘুমটাই টানো, কোনো লাভ নেই। ভাইয়ার পারমিশন ছাড়া তার বন্ধুদের সামনে গেছো। তোমাকে আর আম্মুকে দুজনকে ইচ্ছে মতো হুইল পাউডার দিয়ে ধুবে। তুমি দেখে নিও। বইন, আর ভয় দেখাইস না। একটু আগে যা করে আসছি তার জন্য আমি তোর ভাইয়ের হাতে মার্ডারও হতে পারি। ওইখানে গিয়েও ভেজাল করে আসছো? আমি তন্নিকে টেনে নিয়ে খাটে বসলাম। তারপর প্রথম থেকে সব কিছু খুলে বললাম। পুরো ঘটনা শুনে তন্নির চোখ দুটো রসগোল্লা করে আমার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ওর চোখের পলক পড়ছে না বলে আমি জোরে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, এই তন্নি কি হয়েছে? কথা বলিস না কেন? আমার কিছু হয়নি নোভাপু, হবে তো তোমার। পিঠের ছালা বেঁধে রেখো। আমি বাবা এই ভেজালে নেই।
তোমারটা তুমি সামলাও। আমি এমনি ভয়ে আছি, আজ কলেজে গেলে রনক ভাইয়া কি করবে। সে তো তোমার সাথে সাথে আমাকেও চিনে রাখছে। একা পেলে নিশ্চয়ই তোমার শোধ আমার উপর দিয়ে উঠাতে পারে। আপাতত সেসব চিন্তা বাদ। আমি এখন একটু ঘুমাবো। তুমি বেঁচে থাকলে আমায় 12টার দিকে উঠিয়ে দিও। কথাগুলো বলে তন্নি ধপ করে খাটে শুয়ে হাত পা মেলে দিল। আমি লাফ দিয়ে ওর সামনে গিয়ে ওর কান টেনে ধরে বললাম, এই ছেমড়ি, বেঁচে থাকলে মানে কি? হ্যাঁ, আহ আপু, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তুই চাইছিস আমি তোর ভাইয়ের হাতে শহীদ হয়ে যাই। আমি ভালো করে বুঝতে পারছি। তুমি যে উল্টোপাল্টা কাজ শুরু করছো, তাতে তোমার ভাইয়ের হাতে উত্তম মাধ্যম খাওয়া উচিত। আবার ভাইয়ের হয়ে ওকালতি করছিস? কানটা ছাড়ো নোভাপু। আমি কান ছেড়ে খাটের উপর চুপ করে বসে রইলাম। ইদানিং সত্যি আমি উল্টাপাল্টা কাজ বেশি করছি, এর জন্য না আবার বিপদে পড়তে হয়। সারাটা দিন শুয়ে বসে কাটলো। দিনের বেলা আমাদেরকে কলেজে যেতে মানা করেছে তায়াং ভাইয়া। শাসিয়ে বলে গেছে যদি দিনের বেলা কলেজে যাই তাহলে রাতের কনসার্টে নিবে না। সেই ভয়ে দিনে কলেজে যাওয়ার নামও নেইনি। সারা দিনে তায়াং ভাইয়ের সামনেও পড়িনি, নয়তো বাঁ হাতে এমন চটকানা দিত যে আমি আর কানে শুনতাম না। ভাইয়া বন্ধুদের নিয়ে দুপুরের পর বের হয়েছে, এখনো আসার নাম নেই। সন্ধ্যা হতেই আমরা তৈরি হতে ব্যস্ত হয়ে পড়লাম। রাতের কনসার্টের জন্য একটা অ্যাশ কালারের কুর্তি পরব, সাথে সেম রঙের হিজাব বাঁধবো। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখি তন্নি বিশাল বড় একটা নীল র্যাপারে প্যাঁচানো গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, এটা কি? তোমার জন্য নোভাপু। কে দিল? তায়াং ভাইয়া মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা নাকি তোমার এক শুভাকাঙ্ক্ষী তোমাকে গিফট করেছে। আমার শুভাকাঙ্ক্ষী আবার কে? আমি তো জানি না। তন্নি আমার হাতে গিফট বক্সটা হাতে ধরিয়েও তৈরি হতে চলে গেল। এনাজ ওকে যে শাড়িটা দিয়েছে সেটা আমাকে দেখিয়ে খালামণির কাছে পড়তে চলে গেল। আমি বোকার মতো গিফট বক্স হাতে বসে রইলাম। আমাকে কে গিফট করতে পারে? আমি তো সেই মানুষটাকে খুঁজে পাচ্ছি না। গিফট বক্স খুলতেই সেখানে আকাশি রঙের একটা শাড়ি দেখতে পেলাম, সাথে সিম্পল কিছু জুয়েলারি, ব্লাউজ, পেটিকোট, হিজাবও আছে, সাথে একটা হলুদ রঙের চিরকুট। সেটাকে হাতে নিলাম, জিনিসপত্রগুলো পাশে রেখে চিরকুট খুললাম। চিরকুটে লেখা ছিল, ডিয়ার মাই লাভ, তোমার লাজুক চোখ দেখে ভালোবেসেছি, তোমার ওই লুকানো হাসি ভালোবেসেছি, তোমার মায়ালতানো মায়া ভালোবেসেছি। শুধু তোমাকে নয়, তোমার সব কিছুকেই ভালোবেসেছি। এতটাই ভালোবাসি যে যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খাই তোমার অধরে, আমার খুব হিংসা হয়। এতটা হিংসা হয় যে ইচ্ছে করে ওকে সরিয়ে বলতে, এটা শুধু আমার অধিকার, এখানে ছুঁয়ে দেওয়ার অধিকার আর কারো নেই। আমি তোমাকে শোনাবো সেসব কথা। চলো আমরা একটা গল্পের আসর জমিয়ে ফেলি, কারণ আমি হৃদয়ের কথা বলতে ব্যাকুল। হবে কি আমার মনের রাজ্যের রানী? কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো। সুযোগটা কি দেবে প্রিয়সী? আমি তোমার উত্তরের আশায় থাকব। শাড়িটা কিন্তু পরে আসবে। কতদিন যে তোমাকে মন ভরে দেখি না, আজ মন ভরে তোমাকে দেখবো। দেখবো আমার প্রিয়সীকে আমার প্রিয় রঙের শাড়িতে ঠিক কতটা সুন্দর লাগে। জলদি চলে এসো, আমি অপেক্ষা করছি তো। আমার কিন্তু আর তর্স হয়েছে না। আর হ্যাঁ শোনো, ভালোবাসি প্রিয়তমা, ইতি তোমার ভালোবাসার কাঙ্গাল। চিরকুটটা পরে থম মেরে বসে রইলাম। কে হতে পারে এই মানুষটা? আমার কাছের কেউ নাকি দূরের? বেশি কিছু ভাবতে পারলাম না। তার আগেই তন্নি রেডি হয়ে এসে আমাকে তাড়া দিতে লাগলো। শাড়িটা পরতে চাইছিলাম না, কিন্তু তন্নির জোরাজুরিতে পরতে হলো। তৈরি হতে হতে রাত 8টার বেশি বেজে গেল। আমাদের নিতে তায়াং ভাইয়া এনাজকে পাঠিয়েছে। শাড়ি পরে হিজাব বেঁধে বাইরে যেতেই দেখি এনাজ বাইকের উপর বসে এদিক সেদিক তাকাচ্ছে। তন্নি মৃদু স্বরে ডাক দিল, আরে তোমরা এসো।
পুরো কথা শেষ হওয়ার আগে আমার দিকে তাকালো, তাকিয়ে হাঁ করে রইল। তার চোখের পাপড়িগুলো যে কেঁপে কেঁপে উঠছে তা আলো না থাকলে বুঝতেই পারতাম না। তাকে আজ কম সুপুরুষ লাগছে না। নতুন করে আরেকবার ক্রাশ খাইছি। সাদা পাঞ্জাবির সাথে আকাশি রঙের কোটি, সাদা পায়জামা, সাদা জুতো, চোখে কালো সানগ্লাস, চুলগুলো এখনো এলোমেলো। এই ছেলের বোধহয় এলোমেলো চুল ভীষণ পছন্দ। আমার মনে হচ্ছে চুল ও সানগ্লাস সাদা হলে আরও বেশি সুন্দর লাগতো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমিও একটা ভাব নিলাম। আমিও এখন সকালের মতো ভাব নিব, একটুও পাত্তা দিব না। এনাজকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে তন্নি মুচকি হেসে এনাজের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাইয়া কলেজে কি যাবেন নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখবেন? অবশেষে আমরা কলেজে এসে পৌঁছালাম। চারিদিকে আলোকসজ্জায় ভরপুর। দিনের থেকে রাতে যেন পুরো কলেজটা আকর্ষণীয় লাগছে। চারিদিকে মানুষ গিজ গিজ করছে। এনাজ বাইকের চাবিটা একজনের হাতে তুলে দিয়ে বাইক রেখে আসতে বলল। ছেলেটা চলে গেল। আশেপাশে তাকিয়ে ধীর গতিতে হাঁটতে লাগলাম। এনাজ আমাদের থেকে কিছুটা সামনে। পেছনে ঘুরে আমাদেরকে দেখলো, তারপর হুট করে আমাদের সামনে এসে এক হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে লাগলো। সে আমার হাতটা ধরাতেই আমার সারা শরীরে 440 ডিগ্রি ভোল্টেজে শক খেলাম। আমি একবার এনাজের দিকে আরেকবার ওর হাতের দিকে তাকাতে লাগলাম। আরেকটা হাতে তন্নিকে ধরে নিয়ে আসছি। তায়াং ভাইয়ার সামনে এসে আমার হাত ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। তায়াং ভাইয়া আমার দিকে একবার চোখ দুটো ছোট ছোট করে তাকালো। আমি তন্নির পেছনে লুকালাম। তন্নি কয়েকজনের সাথে কুশলাদি বিনিময় করলো। আমি তেমন কাউকে চিনি বলে চুপ করে সাইডে দাঁড়িয়ে রইলাম। তারা সবাই খোশ গল্প করছে, সাথে দাঁড়িয়ে চলছে ঠাট্টা তামাশা, বিটকেল মার্কা হাসি। আমিও তন্নি নীরব দর্শকের মতো তা দেখছি। কথায় কথায় তায়াং ভাইয়ার এক বন্ধু তায়াং ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তোরা কিন্তু আমি মায়েরাই ফালাম, তুই কিন্তু এখনো ওই বিষয়টা ক্লিয়ার করিসনি। আমি ফট করে চোখ দুটো বড় বড় করে জোরে চেঁচিয়ে বলে উঠলাম, ভাই ওরে মাইরা ফালান, নয়তো কাইটটা ফালান কিংবা বেইচা দেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু দয়া করে ওর কিডনি দুটোর যাতে কিছু না হয় ওই দুটো আমাকে দিয়ে দিয়েন। আমার বহুদিনের শখ ওর কিডনি দুটো বেচে আইফোন কিনবো। আপনারা প্লিজ আমার এই অনুরোধটা রাইখেন। আমার আইফোন কেনার শখটারে মাটি কইরেন না। আমি তায়াং ভাইয়ার কিডনি বেচে আইফোন কিনতে চাই। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমিও তাদের সাথে তাল মিলালাম, কিন্তু বেশি সময় দাঁত কেলানো হলো না। তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে দমে গেলাম। সে যে দাঁতের দাঁত চেপে সব কিছু হজম করে নিচ্ছে তা আমি ভালো করেই জানি। তবে পরে যে এর অবস্থা কি হবে তা একমাত্র আল্লাহ মালুম। আমার সাধের চুলগুলো আস্ত থাকলেই হয়। এর তো আমার আবার চুল টানাটানির অভ্যাস আছে। তায়াং ভাইয়ার সব ফ্রেন্ডরা এসেছে। একজন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে তায়াং ভাইয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তায়ান, এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে উত্তর দিল, শাকচুন্নিকে চিনে কি করবি? এ আমাদের বাসার পাশে ড্রেনের সামনে কাগজ কুড়োয়। আমরা আবার দয়ালু মানুষ তো, তাই 3 বেলা খাবার দেই। আজ অনুষ্ঠান আছে জেনে গতকাল থেকে বায়না ধরেছে এখানে আসবে, তাই অসহায় মেয়েটাকে নিয়ে এলাম। আমি চেঁচিয়ে বলে উঠলাম, তায়াং ভাইয়া ভালো হবে না কিন্তু। এতে সবাই আরেক দফা হেসে নিল। তায়াং ভাইয়া আমার দিকে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে নিচু স্বরে বলল, তোকে শুধু একবার হাতের নাগালে পাই, তারপর মজা দেখাবো। খুব বেড়েছিস তুই। সকাল থেকে কিছু বলছি না বলে পার পেয়ে গেছিস, তা ভাবিস না। আমি সব জমিয়ে রাখছি, একসাথে ফেরত দেব। বন্ধুদের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তাই এখন বেঁচে গেলি। ভাইয়ার এই ঠান্ডা স্বরের ধমকি অন্য সময় হলে আমি ভয় পেতাম, কিন্তু এখন যেহেতু এত মানুষের মাঝে আমাকে কিছু বলবে না, তাই আমি একটা পৈশাসিক হাসি দিয়ে ভেংচি কাটলাম।
তাতে যেন ভাইয়া আরও চটে গেল। আমার সামনে থেকে সরে সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে কনসার্ট শুরু হয়ে যাবে, জলদি চল। এখন না গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারতে হবে। সবাই কনসার্টের স্টেজের দিকে ছুটল। ভাইয়া যে খুব শান্তপর্ণে আমার পরিচয়টা লুকালো তা আর কেউ না বুঝলেও আমি বুঝে গেছি, কিন্তু কেন তার উত্তর আমার ছোট মাথায় খুঁজেও পেলাম না। প্রায় 10-12 সারি পর আমরা বসলাম। আমার সাথে এনাজ আর তায়াং ভাইয়ের সাথে তন্নি বসেছে। এনাজ মহোদয় বসে বসে মোবাইল চালাচ্ছে। আমি কিছুটা উকি মেরে তার মোবাইলের দিকে তাকালাম। এতে সে সাথে সাথে মাথা উঠিয়ে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। আমি দাঁতগুলো দেখিয়ে মিনমিন করে বললাম, কিছু না। উনি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার মোবাইলে মনোযোগ দিলেন। উনি এত মনোযোগ সহকারে গেম খেলছে যে আশেপাশের আর কিছুতে তার মনোযোগ নেই। কনসার্ট এখনো শুরু হয়নি। যাদেরকে গান গাইতে আনবে তারা এখনো এসে পৌঁছায়নি। আমার আবার চুপচাপ বসে থাকতে একটুও ভালো লাগে না। কি করা যায় তাই ভাবছিলাম। তায়াং ভাইয়াকে এখন জ্বালানো যাবে না। সারাদিন যেই ডোজ দিয়েছি তাতে আমি সবার সামনে 2-4 ঘা খেতে পারি। তখনই আমার এনাজের কথা মাথায় এলো। আমি এনাজকে জ্বালানোর উদ্দেশ্যে বলে উঠলাম, কি খেলেন ভাইয়া? আমার কথা শুনে এনাজ এমন করে তাকালো মনে হয় আমি না জানি কত বড় অপরাধ করে ফেলছি। আমি বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এভাবে তাকাচ্ছেন কেন? এবার যেন সে তেলে বেগুনে জ্বলে উঠল। একে সে আসার পর থেকে প্রয়োজন ছাড়া কারো সাথে বেশি কথা বলতে দেখিনি। বেশ গম্ভীর টাইপের ছেলে। তাকে এভাবে রাখতে দেখে আমিও মনে মনে ভয় পেয়ে গেলাম। সে কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, কে ভাইয়া? আমি তোমার ভাইয়া নই। ভাইয়া বললে তোমার বাপের সম্পত্তির ভাগ দিতে হবে, আর আমার ভাগ আমি আদায় করে নিতে পারি। তাই পরের বার ভাইয়া বললে সোজা তোমার বাবার কাছে গিয়ে সম্পত্তির ভাগ নিব। সো বি কেয়ারফুল। আমাকে ভাইয়া বলে ডাকবে না। তাহলে কি আঙ্কেল বলবো নাকি মামা? এই মেয়ে, আমাকে দেখে কি তোমার আঙ্কেল কিংবা মামার বয়সী মনে হয়? আপনিই তো বললেন ভাইয়া বলতে না। আপনাকে ডাকতে হলে তো আমাকে কোনো কিছু সম্বোধন করতে হবে। নাম ধরে তো ডাকতে পারি না আমি। তাই আঙ্কেল বা মামা বেটার। তোমাকে কিছুই বলতে হবে না, আমার নাম ধরে ডাকো। তবা তবা, কি বলেন? আপনি আমার বড়। আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? এতে আপনাকে অসম্মান করা হয়। তুমি আবার সম্মান অসম্মানও বুঝো নাকি? দেখুন, আমি শুধুমাত্র তায়াং ভাইয়ের সাথে মজা করি। এছাড়া বাকি সবাইকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করি। তাই তায়াং ভাইয়া আর আমার বন্ডিং দেখে কখনো আমাকে বিবেচনা করবেন না। বুঝতে পারছি। তবে তুমিও আমায় কোনো ভাইয়া মামা আঙ্কেল এসব নামে ডাকতে পারবে না। মন চাইলে নাম ধরে ডাকবে, নয়তো কোনো কিছু বলে ডাকতে হবে না। আপনার পুরো নাম কি? কেন? আরে বলুন না। এনাজ আহমেদ। এনাজ নামটা কি এ দিয়ে নাকি ই দিয়ে? এ দিয়ে। কিন্তু এনাজ লিখতে তো ই হয়। হ্যাঁ হয়, কিন্তু আমার বাবা মা ছোটবেলায় এ দিয়ে রেখেছে, তাই আমার নাম হলো এনাজ। অনেক সময় আমরা এক এক নামের উচ্চারণ এক একভাবে করি, তার ক্ষেত্রে এক এক অক্ষর ব্যবহার করি। আমার এক ফ্রেন্ডের নাম অনন্য। ওর নামটা কিন্তু ও দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর নামটা এ দিয়ে লিখতে হয়। এটা যার যার ইচ্ছা, যে যেভাবে তাদের সন্তানের নাম লিখেন, তাই বলে কোনোটা ভুল নয়। আমার নামও তাই, অ্যানাজ, নট ইনাজ। বুঝতে পেরেছ? আরেকটা উদাহরণ দিই তোমাকে। তোমার বোনের নাম তো ইভা। ইভা লিখতে আই হওয়ার কথা, কিন্তু ই দিয়ে কেন লিখো? তাহলে তো অ্যাভা হয়ে যায়। এখানে ই শব্দটা বাংলার ই শব্দ উচ্চারিত হয়েছে, তাই বলে কি ওর নাম ভুল নাকি? না, ভুল নয়, কিন্তু আমার বোনের নাম আপনি জানলেন কি করে? এ দিয়ে আপনার নাম, তাই তো? এনাজ আহমেদ লিখতে তাহলে দুটো এ ব্যবহৃত হয়, তাই আমি আপনাকে এটু বলে ডাকবো। তাহলে আপনাকে নাম ধরেও ডাকতে হলো না, আর ভাইয়া মামা চাচাও বলতে হলো না।
অ্যাজ ইউর উইস। না, এটা অনেক ভালো নাম হয়ে যায়। আমি বরং আপনাকে এনজিও সংস্থা বলে ডাকবো। আর রাগ উঠলে আনাইজ্জা কলা। কি বললে? না কিছু না, আপনি গেমে হেরে যাচ্ছেন, সেদিকে নজর দিন। এনাস কিছু সময় কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আবার খেয়াল নজর দিল। আমরা যেদিকে বসেছি সেখানকার ঘাসগুলো অনেক বড় বড়। হঠাৎ আমার পায়ে কিছু একটার সুরসুরি পেতেই আমি ও মাগো বলে লাফিয়ে উঠলাম। এতে আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে রইল। তায়াং ভাইয়া এনাস দুজনেই একসাথে বলে উঠল, কি হয়েছে? পায়ের কাছে কি জানি লাগলো। আশেপাশের সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তায়াং ভাইয়া বলল, কিছু হয়নি, আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন। তারপর আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, এত জোরে চেঁচিয়ে ছাগলের মতো ম্যা ম্যা করছিস কেন? আমার পায়ে কি জানি লাগলো, আমি এখানে বসবো না। টুকুস করে একটা কামড়ও দিয়েছে। এনাজ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় কামড় দিয়েছে? অনেক জ্বালা করছে? বরফ ধরতে হবে নাকি? আমি মুখ ফুলিয়ে উত্তর দিলাম, কিছুই করতে হবে না। তারপর ধপ করে চেয়ারে বসে পড়লাম। এবার ঘটল আরেক বিপত্তি। একজন চেয়ার রাখতে গিয়ে আমার পায়ের ওপর রেখে বসে পড়ল। চেয়ারের এক পায়া আমার পায়ের ওপর রাখা। আবারও চেঁচিয়ে উঠলাম। পেছন থেকে চিৎকারের শব্দ পেয়ে লোকটা জলদি তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। ততক্ষণে আমার পায়ে ভালো ব্যথা পেয়ে গেছি। তায়াং ভাইয়া ও এনাস দুজনে একসাথে লোকটাকে ইচ্ছে মতো ধুলো। আমি পা ধরে চেয়ারে বসে আছি, প্রচণ্ড জ্বলছে। এনাস সেখান থেকে কোথায় জানি চলে গেল। কিছু সময় পর কতগুলো বরফের টুকরো আর চারকোনা আইসক্রিম নিয়ে ফিরে এলো। আমার হাতে একটা কোন আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, নাও, এটা খেতে থাকো, ততক্ষণে আমি তোমার পায়ে বরফ ডলে দেই। আশেপাশে কোনো ফার্মেসির দোকান পেলাম না। আরে আপনি আমার পায়ে হাত দিবেন নাকি? তার দরকার নেই, এভাবেই চলে যাবে। আমাকে এক ধমক দিয়ে বসিয়ে রাখলো। তারপর নিজেই সেই জায়গায় আলতো হাতে বরফ ডলে দিতে লাগলো। বরফ ডলায় ব্যথা অনেকটা কমলো, সাথে ফোলাটাও। তন্নি এতক্ষণ দুই কানে ইয়ারফোন গুঁজে হাই ভলিউমে গান শুনছিল আর মোবাইলে কারো সাথে চ্যাটিং করছিল, তাই এসবের কিছুই জানে না। আইসক্রিম নিতে ওকে হাত দিয়ে ধাক্কা দিতেই ওর হুঁশ ফিরল। কানের থেকে ইয়ারফোন খুলে আমাকে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে নভাপু? এনাস ভাইয়া তোমার পা ধরে কি করছে? মাফ চাচ্ছে নাকি সালাম করছে? আমি ওর পিঠে দুম করে এক কিল বসিয়ে দিয়ে বললাম, কিছু করছে না, তুই বরং তোর কাজ কর। কিছু সময়ের মধ্যে কনসার্ট শুরু হয়ে গেল। কয়েকটা পারফরমেন্সের পর এখন একটু বিরতি দিয়েছে, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরে কিছু খাইনি। ভেবেছিলাম কনসার্টে আসার আগে খেয়ে নেব, কিন্তু তাড়াহুড়ায় সব লন্ডভন্ড। পেটের ভেতর ইঁদুর ড্রাম পেটাচ্ছে। আমি তায়াং ভাইয়াকে জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া কনসার্ট শেষ হলে কি আমাদের বিরিয়ানি দিবে না? আমি কিন্তু বিরিয়ানি না নিয়ে বাসায় যাব না। আমার কথা যারা যারা শুনেছে তারা সবাই আমাদের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। তায়াং ভাইয়া তো রেগে বোম, চোখ পাকিয়ে বলল, তোর ভাসুরের বিয়ে লাগছে তো, তাই এখানে বিরিয়ানির আয়োজন করে রাখছে। এই অনুষ্ঠানের জন্য আমাদের থেকে 500 করে টাকা নিয়েছে। এখন বিরিয়ানি না দিলে আমি এখান থেকে এক পাও সরব না। হ্যাঁ, আমিও তো বললাম তোর ভাসুরের বিয়ে আজ, তোকে দিবে না তো কাকে দিবে বল? পুরো ডেকচি তোকে দিয়ে দিবে। এভাবে বলছিস কেন? আমার অনেক ক্ষুধা লেগেছে তায়াং ভাইয়া, তাই তো কথাটা বললাম। আমার তো খেয়াল নেই যে কনসার্টে বিরিয়ানি বিতরণ করে না। যদি করে তাহলে তুই লাইনে দাঁড়িয়ে আমার জন্য নিয়ে আসিস। তোকে আমি বিরিয়ানির ডেকচিতে বসিয়ে দিব, আমিও দেখি তুই কত বিরিয়ানি খেতে পারিস। আমি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বসে রইলাম। হঠাৎ উত্তর দিক হতে একটু ঝামেলার ইঙ্গিত পাওয়া গেল। সারা কলেজ ছেয়ে গেল, মারামারি লেগে গেছে। উৎসুক জনতা সেই দিকে ছুটল, সাথে তায়াং ভাইয়াও। এনাস তো কনসার্ট দেখছেই না, বরং মোবাইলে গেমস খেলতে মনোযোগী। আমার জুতোর ভেতরে
ছোট্ট কঙ্কর জাতীয় কিছু একটা ঢুকেছে, যেটা কিছু সময় পর পর আমাকে জ্বালাতন করছে। আমি সেটা বের করতে আস্তে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেজের বাইরে চলে এলাম, যাতে এনাস টের না পায়। আসলে দুই শাড়ির মাঝে এতটা কম গ্যাপ যে উবু হয়ে জুতো থেকে কঙ্কর বের করা সম্ভব নয়। জুতা খুলে বেশ কয়েকবার ঝাড়া দিলাম। এদিকটায় একটু আগে মানুষ থাকলেও এখন পুরো ফাঁকা। সবাই মারামারি দেখতে চলে গেছে। আমি জুতার কঙ্কর বের করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আশেপাশে কোনো দিকে তাকাইনি। দাঁড়িয়ে যেই জুতা পরব তখনই কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে আমাকে সাইড কাটিয়ে চলে গেল, যাতে হালকা করে আমাদের দুজনের সাথে ধাক্কা লাগলো। তার দৌড়ের গতিতে আমি নিচে পড়তে পড়তে নিজেকে ব্যালেন্স করে ফেলাই আর পড়লাম না। সে সম্ভবত দৌড়ে ভেতর দিকে যেতে নিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, সরি বোন। কথাটা বলে 1 মিনিটও দেরি করলো না, আবার ভেতর দিকে দৌড় দিল। আমি শুধু নিজের মনে বললাম, আজব তো, সে ততক্ষণে বহু দূর চলে গেছে। আমি আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলাম। হলোটা কি? হঠাৎ কেউ আমার কানের সামনে জোরে চেঁচিয়ে বলল, এই যে মিস টিডি পোকা, এখানে কি করেন? আমি ভয়ে কিছুটা চমকে সরে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখি এনজিও সংস্থা। আমি চোখ পাকিয়ে বললাম, ছোট বাচ্চা মেয়েটার কি জান নিবেন? এমন করে কি কেউ ভয় দেখায়? আর একটু হলে আমার প্রাণ পাখি উড়াল দিত। আর টিডি পোকা কে? হ্যাঁ, তুমি? আমি কোনো পোকা নই, মানুষ। তুমি তখন টিডি পোকার মতো যেরকম পালালে, তা দেখে এই নাম ছাড়া অন্য কোনো নাম খুঁজে পেলাম না। তুমিও তো আমার নাম এনজিওর সংস্থা রাখলে। আমি কি কিছু বলছি? ভালো হলো না কিন্তু। ভালো তো এখন হবে না। পায়ে ব্যথা পাইছো, তারপরও কেন পাকনামি করে একা একা এদিকে এলে? আমার পারমিশন নিয়ে আসছো? আমি তো তোমায় খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যেতাম। মুহূর্তের মধ্যে তার হাস্যোজ্জ্বল মুখটা কালো মেঘে হানা দিল। একে রাগ দেখলে আমার একটু না না বেশি ভয় করে। সবার সাথে কি সুন্দর হাসি মুখে কথা বলে, আর আমার সাথে তেজ দেখায়। সবার সাথে নরম, আমার সাথে গরম। এমনি ক্ষুধা লাগছে, তার মধ্যে আবার বকা শুনতে হবে। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এনাজ হালকা ধমকের সুরে বলল, আমি কথা না বলে হাঁটতে লাগলাম। আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে এনাজ তার হাত বাড়িয়ে দিল, কিন্তু আমি ধরলাম না, যার দরুন উঁচু নিচু জায়গায় পা মোচকে পড়তে নিলাম। তখনই আবার এনাজের বাহু খামচে ধরে ফেললাম। এনাজ আমার দিকে ঘুরে শয়তানি হাসি দিয়ে বলল, কেউ আমার হাতই ধরতে চায়নি, এখন আবার বাহু ধরে রেখেছে। তার পিঞ্চ মারা আমার সহ্য হলো না। জলদি করে হাত ছাড়িয়ে ভেতরের দিকে চলে গেলাম। এনাজও আমার পিছু পিছু চলে এলো। আমরা এখন বসে আছি একটা টং দোকানে। এনাজের ইচ্ছে হয়েছে একসাথে চা খাওয়ার। কলেজের মারামারি রেশ ধরে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। এখন বাকি কনসার্ট হয় কি না তাতেও সন্দেহ আছে। তাই তায়াং ভাইয়া আমাদের নিয়ে চলে এসেছে। আমার ও তন্নিকে নিয়ে তার তো টেনশনের শেষ নেই। আমাদের মন খারাপ পুরো কনসার্ট দেখতে পারিনি বলে। তন্নি আর আমি ফুসুর ফাসুর করে মন খারাপের কথা শেয়ার করছি। তা দেখে তায়াং ভাইয়া ধমক দিয়ে বলল, এত কিসের আলাপ তোদের? সারাদিন মুখ চলতেই থাকে, একটু সময়ের জন্য কি চুপ থাকতে পারিস না? মাথা ধরে গেল আমার। তন্নি গাল ফুলিয়ে বলল, একটু কথা বললে দোষ হয়ে যায়। তায়াং ভাইয়া দিল ওকে রাম ধমক। তাতে আমি সাবধান হয়ে গেছি। ঠোঁটে এক আঙুল দিয়ে বোকা ফেস করে সবার দিকে তাকাচ্ছি। তা দেখে তায়াং ভাইয়া চোখ দুটো ছোট ছোট করে বলল, হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। তুই যে কত ভালোর ছালা তা আমার জানা আছে। বাসায় আজকে শুধু যাই, আমিও দেখব আমার হাত থেকে তোকে কে বাঁচায়। খুব বেড়েছিস না, এই শাস্তি তোকে পেতে হবে। আমি চোখ দুটো বড় বড় করে ঠোঁট উল্টে বললাম, তুই কি করিসনি তাই বল। কি শুরু করলি তোরা? এখন একটু থাম। তায়াং, আমি জানি তোর মাথা ব্যথা করছে, তাই চা খেতে এলাম। একসাথে চা খাওয়া হবে, সাথে একটু সময় ব্যয় করা হবে। মামা, চা হতে আর কত দূর?
এই তো মামা হয়ে গেছে। আমি আবার কি করলাম? এনাজ তায়াং ভাইয়াকে থামিয়ে বলল। চায়ের কাপগুলো দোকানের কাছ থেকে নিয়ে আমাদের সবার হাতে তুলে দিল এনাজ। চায়ের কাপে চুমুক দিতেই একরাশ ভালো লাগা কাজ করলো। ক্লান্ত ভাবটা নিমিষেই হাওয়া হয়ে গেল। চা শেষ হতেই উঠে পড়লাম। মাথাটা অনেক পাতলা লাগছে। আমি এনাজের বাইকে আর তন্নি তায়াং ভাইয়ার বাইকে উঠল। কিছু দূর যাওয়ার পর বাইক থামলো একটা বিরিয়ানি হাউজের সামনে। এত রাত হওয়ায় এই একটা খোলাই আছে। বাইক থেকে নেমে আমরা সবাই ভেতরে ঢুকলাম। একটা ছেলে এসে চেয়ার টেবিল পরিষ্কার করে দিতেই আমরা বসে পড়লাম। তায়াং ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, আমিও এখন দেখব তুই কত বিরিয়ানি খেতে পারিস। তোকে বিরিয়ানির ডেকচিতে বসিয়ে দেব। মান সম্মান তো কিছু রাখলি না আমার। ভাইয়ের কথা শুনে আমি কপাল কুঁচকে এদিক সেদিক দেখতে লাগলাম। এনাজ ও তন্নি দুজনেই মুখ টিপে হাসছে। আমি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ওরা মুখে হাত দিয়ে ফেলল। ছোট একটা দোকান, ভেতরে 3টা টেবিল, প্রত্যেকটা টেবিলে 4টা করে চেয়ার। ছোট হলেও সব কিছু গোছানো ও পরিষ্কার। আমরা বসার মিনিট খানেক পর দোকানের সাহায্যকারী ছেলেটা এসে জিজ্ঞেস করলো, ভাই আপনাকে কি দিব? এনাজ হাসি মুখে বলল, 4 প্লেট কাচ্চি। হাফ নাকি ফুল? ফুল দাও। আচ্ছা আপনারা একটু বহেন, আমি এখনই লয়ে আইতেছি। ছেলেটা ভেতরের দিকে চলে গেল। কিছু সময় পর 4 প্লেট কাচ্চি নিয়ে ফিরে এলো। বিরিয়ানির ঘেরানে পেটটা মোচড় দিয়ে উঠল। খিদেটা আবারও জেগে উঠেছে। পাশের একটা ফিল্টার থেকে পানি নিয়ে সবাই হাত মুখ ধুয়ে এলাম। বিরিয়ানির সাথে অর্ধেক কাটা পেঁয়াজ, আস্ত একটা কাঁচামরিচ, 1 পিস লেবু ও 2 পিস শসা। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেছে, যার জন্য আমি পুরো প্লেট সাবার করতে পারিনি। অর্ধেক খেয়ে আমার পেট পুরো ঢোল। আমি 1 পিস গোশতর কিছুটা অংশ ছিঁড়ে মুখে দিয়ে ভয়ে ভয়ে তায়াং ভাইয়াকে বললাম, আমি আর খেতে পারবো না। তায়াং ভাইয়া কাঁচামরিচে 1 কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে কচকচ শব্দে চাবাতে লাগলো, যার মানে হলো তোকেও এখন আমি এই কাঁচামরিচের মতো চিবিয়ে খাবো। শান্ত গলায় বলল, মায়ের খেতে না চাইলে চুপচাপ খেয়ে নে। আমি আর খেতে পারবো না। আমার কথা শুনে এনাজ বলল, আরে খেয়ে নাও টিডি পোকা, এতটুকু খাওয়া কোনো ব্যাপার হলো নাকি? তন্নিও আমার সাথে সুর মিলিয়ে বলল, আমিও খেতে পারবো না ভাইয়া, পেট ভরে গেছে। এতগুলো কে নিতে বলেছিল তোমাদের? আমাদের জন্য হাফ প্লেট করে নিতে। তায়াং ভাইয়া বলল, আমার মান সম্মান তো কনসার্টে খেয়ে এসেছিস, তা খেয়েই তো পেট ভরে গেছে। এখন বিরিয়ানি খাবি কি করে? তবে তোরা খাবি না তো তোদের ঘাড়ে খাবে। এমনভাবে একজনের বিরিয়ানির কথা বলেছে যেন বাপের জন্মে বিরিয়ানি খায়নি। জলদি খা, নয়তো আমার হাত চলবে। এনাজ বলল, থাক তায়াং, জোর করিস না। এগুলো জোর করে খাওয়ার মতো কোনো জিনিস না। পরে দেখা যাবে বেশি খাওয়ার জন্য অসুস্থ হয়ে যাবে। তুই এদের চিনিস না, এরা ডায়েট করে। খেলে তো মোটা হয়ে যাবে, তখন ফিগার নষ্ট হয়ে যাবে না? এর জন্য খেতে চাইছে না। তায়াং ভাইয়া তোকে এসব কে বলেছে? কারো বলতে হবে না, আমি জানি। কথা না বলে প্লেট এদিকে দে। আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, হইছে আর ঢং করতে হবে না। নিজে তো পুরো ডেকচি খেতে পারবি, তবে দেহের দিকেও একটু তাকাস। দিনকে দিন তো ফুলে ঢোল হচ্ছিস। হাতির মতো শরীর অলরেডি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে রুমের দরজা কেটে তোকে বের করতে হবে। তন্নি মুখ টিপে হাসলো। এনাজ একবার আমার দিকে তাকিয়ে আরেকবার তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। তায়াং ভাইয়া বলল, আর একটা কথা বলবি তো, সব তোকে খেতে হবে। জলদি দিলে খাবো, নয়তো তোকে খাওয়াবো। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ নিয়ে নে। আমরা দুইজনে সাইড করে খেয়েছি, বাকিগুলো ভালো আছে। খাবার শেষ হওয়ার পর আমরা আবার বাইকে চড়ে বসলাম। এবার বাইক থামলো বাসার গেটের সামনে। 10:30টার বেশি বাজে। এনাজ চলে যেতে চাইলে তায়াং ভাইয়া রাগারাগি করলো। তায়াং ভাইয়ার কারণে, রাগের কারণে রাতটা আমাদের বাসায় থাকার জন্য রাজি হলো এনাজ।
রুমে ঢুকে সব কিছু খুলে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে ফ্রেশ হতে গেলাম। আজ আর কিছু গোছাতে পারবো না। ফ্রেশ হয়ে আসতেই দেখলাম তন্নি ইতিমধ্যে বিছানা তৈরি করে ফেলেছে। দুজনের মধ্যে মশারি টানানো নিয়ে কথা কাটাকাটি লেগে গেল।